দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে পরিবেশ দূষণের ধারণা, কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল পলিউশন বা এনভায়রনমেন্ট পলিউশন। তো এই যে পরিবেশ দূষণের ধারণা আজকে আমরা আলোচনা করব। তো এই যে পরিবেশ দূষণ, প্রথমেই আমরা জেনে নেব পরিবেশটা কি, পরিবেশের সংজ্ঞাটা কি। আমরা সেই ছোটবেলার থেকেই পড়ে আসছি যে পরিবেশ বা এনভায়রনমেন্ট কি। পরিবেশ বা এনভায়রনমেন্ট হচ্ছে, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি তার চারপাশের জাগতিক অবস্থা, ঘরবাড়ি, রাস্তাঘাট, নদী নালা, খাল বিল, পুকুর ইত্যাদি নিয়ে আমাদের পরিবেশ গড়ে ওঠে। তো আমরা ছোটবেলার থেকেই পড়ে এসেছি, তাই তো। এবার কথাটা হচ্ছে, এই যে পরিবেশ বা এনভায়রনমেন্ট দূষিত হচ্ছে, কি কি উপায়ে দূষিত হচ্ছে সেটা দেখব। তো এই যে পরিবেশ দূষণ, তাহলে পরিবেশ দূষণের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে সংজ্ঞাগুলিকে ব্যাখ্যা করেছেন। তো আমরা সেই হিসাবে যদি দেখি, WHO অর আমরা ওডামের ক্ষেত্রে দেখব, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা পরিবেশ দূষণের সংজ্ঞা দিয়েছিলেন, সেই সঙ্গে আমরা ওডামের সংজ্ঞাও দেখব। তো পরিবেশ দূষণের সংজ্ঞার ক্ষেত্রে WHO তথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে সংজ্ঞা দিয়েছিলেন, পরিবেশ দূষণ হচ্ছে এই যে পরিবেশের বিভিন্ন উপাদান, কিরকম, যেমন জল, মৃত্তিকা, বিভিন্ন সজীব উপাদান, এগুলো যখন দূষিত হয়ে যাচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস, এগুলো যখন কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা বলি যে পরিবেশ দূষিত হয়েছে, তাই তো। তো এই যে পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্ট পলিউশন জিনিসটা কি বোঝা গেল? তো পরিবেশের যে বিভিন্ন উপাদান রয়েছে, সেই বিভিন্ন উপাদান কোনো না কোনো কারণবশত যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন আমরা বলি যে পরিবেশ দূষিত হয়েছে। তো আমরা দেখব এই যে পরিবেশ দূষণ দু ধরনের হয়। সাধারণত আমরা দেখব পরিবেশ দূষণকারী যে পদার্থগুলো, অর্থাৎ দূষক, সেই পরিবেশ দূষককারী পদার্থ দু ধরনের হয়। একটা হচ্ছে ভঙ্গুর পদার্থ, আর একটা হচ্ছে অভঙ্গুর পদার্থ। তো আমরা ভঙ্গুর পদার্থের ক্ষেত্রে যদি দেখি যে ভঙ্গুর পদার্থ কোনগুলো, ভঙ্গুর পদার্থ হচ্ছে যে সমস্ত দূষক পদার্থ, আমরা দূষক পদার্থ বলবো কেননা এরা কি করে, পরিবেশকে দূষণ করে। কোনো দূষক পদার্থ সাময়িকভাবে, কোনো দূষক পদার্থ দীর্ঘস্থায়ীভাবে। তো আমরা সেই হিসাবে দেখলাম যে ভঙ্গুর এবং অভঙ্গুর রয়েছে। তো দূষক পদার্থ অর্থাৎ যে সমস্ত পদার্থ বা যে সমস্ত জিনিসের ফলে পরিবেশ দূষিত হচ্ছে, সেই সমস্ত জিনিসকে আমরা দূষক পদার্থ বলে থাকি, তাই তো। তো দূষক পদার্থ দুই ভাগে ভাগ করা হলো দূষক পদার্থকে, একটা হচ্ছে ভঙ্গুর পদার্থ আর একটা হচ্ছে ভঙ্গুর দূষক, আর একটা হচ্ছে অভঙ্গুর দূষক। তাহলে ভঙ্গুর দূষক কোনগুলো? ভঙ্গুর দূষক হচ্ছে যে সমস্ত দূষক পদার্থ কি করবে, পরিবেশকে দূষিত করবে, কিন্তু তৎসঙ্গে সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, বেশি দিন থাকবে না। অর্থাৎ যেমন আমরা ডিটারজেন্ট ইউজ করি, সেই ডিটারজেন্ট বলো না কেন, কোনো প্রাণীর মল বলো না কেন, মলমূত্র বলো না কেন, সেগুলো কিন্তু পরিবেশকে দূষিত করে বটে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। সেই মল বলো না কেন বা প্রাণীর মল বলো না কেন বা ডিটারজেন্ট বলো না কেন, সেগুলো কিন্তু পরবর্তীতে কোনো একটা জলাশয়ে গিয়ে মিশে সেই জলাশয়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, যার কারণে পরবর্তীকালীন পরিবেশ দূষিত হয় না।
এবার আমরা দেখব যে অভঙ্গুর দূষক কাকে বলে। এই অভঙ্গুর দূষকটা কি? অভঙ্গুর দূষক হচ্ছে, আমরা যদি অভঙ্গুর দূষকের সংজ্ঞা দিতে চাই তাহলে এভাবে বলবো, যেমন ভঙ্গুর দূষকের ক্ষেত্রে কি বললাম, এরা পরিবেশকে দূষিত করবে, কিন্তু একটা সময় পরিবেশকে আর দূষিত করবে না, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য হবে, অর্থাৎ দূষিত করবে না এরা। কিন্তু অভঙ্গুর দূষক যারা, তারা পরিবেশকে চিরকালীন দূষিত করেই থাকবে। তারা সেই অভঙ্গুর যে দূষকগুলো আছে পরিবেশকে বা পরিবেশ দূষণ ঘটাবে। এরা 500 বছর এমনকি তার বেশিও টিকে থাকতে পারে। যেমন আমরা জানি যে প্লাস্টিক কি করে, একটা প্লাস্টিক 500 বছরেও বিন্দু পরিমাণ নষ্ট হয়, তাহলে 500 বছর মনে রাখতে হবে, 500 বছর। তাহলে একটা অভঙ্গুর দূষক পদার্থ যদি বলা হয় সেক্ষেত্রে একটা প্লাস্টিক মনে রাখবে। ওকে, এছাড়াও রয়েছে যেমন ডিডিটি, আমরা জমিতে স্প্রে করি বা ডিডিটি প্রয়োগ করি আমরা, সেই ডিডিটি অর্থাৎ যার পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইইথাইল ট্রাইক্লোরো ইথেন। তো এই ডাইক্লোরো ডাইইথাইল ট্রাইক্লোরো ইথেন এরা কি করে জমিতে কি করে মাটির, এরা কিন্তু নাইট্রোজেনকে সংবন্ধন করে, আবদ্ধকরণ করে, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। এই অভঙ্গুর দূষক পদার্থ, যার কারণে পরিবেশে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আমরা দেখলাম যে দূষক পদার্থ দুই ধরনের, একটা ভঙ্গুর একটা অভঙ্গুর। তাহলে আমরা জেনে নিলাম যে ভঙ্গুর কি অভঙ্গুর কি, এর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমরা জেনে নিলাম। ক্লিয়ার? এরপরে আমরা জানবো যে পরিবেশ যে দূষিত হচ্ছে, মেইনলি চারটা জিনিস দূষিত হয়, যার কারণে আমরা পরিবেশ দূষণ বলি। মেইনলি আমরা দেখে নেব সেই চারটা কি, সেই চারটা পয়েন্ট কি আমরা দেখে নেব। ওকে, পরিবেশ দূষণ হয় প্রধান হচ্ছে 4টি উপায়ে। তো আমরা প্রথমেই দেখে নেব, প্রথমেই বলবো বায়ু দূষণ, বায়ু দূষণের ফলে পরিবেশ দূষণ। 2 নম্বর বলবো জল দূষণ, জল দূষণের ফলে হয়। 3 নম্বর বলবো মৃত্তিকা দূষণ, মৃত্তিকা দূষণ, এই মৃত্তিকা দূষণের ফলেও পরিবেশ দূষণ হয়। ওকে, এরপরে আমরা 4 নম্বরে দেখবো, 1 নম্বর বায়ু দূষণ গেল, 2 নম্বর জল দূষণ, 3 নম্বর মৃত্তিকা দূষণ, আর 4 নম্বরে যদি বলি সেটা হচ্ছে শব্দ দূষণ। ঠিক আছে, শব্দ দূষণ। তো এই 4 কারণে, প্রধান 4টি কারণ, বায়ু দূষণ, একটা হচ্ছে জল দূষণ, একটা হচ্ছে মৃত্তিকা দূষণ, একটা হচ্ছে শব্দ দূষণ। এই 4টা যে কারণ রয়েছে, একটা বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, এই 4টা মেইনলি পরিবেশ দূষণের কারণ। আমরা প্রধানত 4টা কারণ যদি বলি তাহলে মেইনলি এই 4টা বলবো। তো আমরা একে আমরা আলোচনা করব এই 4টা পরিবেশ দূষণের যে কারণ। আমরা নেক্সট ভিডিওতে একে আলোচনা করব বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ এবং শব্দ দূষণ। তো আজকে যেহেতু আমরা কনসেপ্ট দেব বা আমরা কনসেপ্ট নেব পরিবেশ দূষণের ধারণা সম্পর্কে, তো আমরা নেক্সট যে ভিডিও, সেই নেক্সট ভিডিওতে এগুলো আলোচনা করব। তো বলি, এই যে প্রকৃতি আমাদের কিডনি বা বৃক্ক, আমাদের কিডনি বা বৃক্ক কি করে ফিল্টারেশনের মাধ্যমে ফ্রেশ থাকে, আমাদের শরীরকে সতেজ রাখে। ঠিক তেমন প্রকৃতির বৃক্ক জলাভূমি, প্রকৃতির বৃক্ষ হচ্ছে জলাভূমি। এই জলাভূমি কি করে, প্রকৃতির বৃক্ষ যে জলাভূমি, এই জলাভূমি তোমার প্রকৃতির বৃক্ষ নামে পরিচিত। অর্থাৎ প্রকৃতি যদি দূষিত হয়, এই জলাভূমি তাকে ক্লিয়ার কাট করে দেয়, মানে পরিষ্কার করে দেয়। যার জন্য বৃক্ষ আমাদের যেমনটা কাজ করে, ওই জন্য জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। এছাড়াও আমরা দেখব বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন বনভূমি, সেটা হচ্ছে পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। আমাজনের সেলভা অরণ্য আছে, সেই সেলভা অরণ্য হচ্ছে পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে
যে আমরা নাইট্রোজেন চক্র পড়েছিলাম, সেই নাইট্রোজেন চক্রের গুরুত্বটা কি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, হোয়াট ইজ দ্য ভাইটাল রোল অফ নাইট্রোজেন সাইকেল, নাইট্রোজেন সাইকেলের ভাইটাল রোলটা কি, ইম্পর্টেন্সটা কোথায়, নাইট্রোজেন চক্রের ইম্পর্টেন্স, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ নাইট্রোজেন সাইকেল। তো নাইট্রোজেন সাইকেলের ইম্পর্টেন্স বলতে গেলে আমরা জেনেছিলাম যে নাইট্রোজেন চক্রের গুরুত্ব, নাইট্রোজেন চক্রের গুরুত্ব, তো নাইট্রোজেন চক্রের গুরুত্ব বলতে গেলেই আমরা তার আগে জেনেছিলাম নাইট্রোজেন সাইকেলটা কি। নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্রটা কি ছিল, যে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন সেটা উদ্ভিদের মাধ্যমে, অর্থাৎ উদ্ভিদ সেটা নাইট্রেট লবণ রূপে গ্রহণ করে, আর সেই উদ্ভিদকে আমরা খাই, যার কারণে জীবদেহে সঞ্চারিত হয় সেই বায়ুমণ্ডলের নাইট্রোজেন। আবার সেটা ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে আমরা পড়েছিলাম, ডিনাইট্রিফিকেশন, তো এই ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে আবার সেই নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে যায়, যার কারণে অর্থাৎ তাহলে কি হচ্ছে, এটা একটা চক্র হচ্ছে। তো পরিবেশ থেকে, প্রথমে পরিবেশ থেকে কোথায় আসলো, উদ্ভিদ দেহ, মেইনলি জীবদেহ, উদ্ভিদ দেহ, জীবদেহ, উদ্ভিদ ও প্রাণী বলতে পারি আমরা, অর্থাৎ একবারে এটাকে বলতে পারি যে জীবদেহ। এবার পরিবেশ থেকে যখন জীবদেহে ট্রান্সফার হলো কে, নাইট্রোজেন, আর জীবদেহ থেকে পুনরায় পরিবেশে ফিরে যাচ্ছে ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে। এই ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে যে নাইট্রোজেন আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে, তাহলে এটা একটা চক্র হলো। এই যে এটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। তো নাইট্রোজেন চক্র কি গুরুত্ব কি হতে পারে, তাহলে 1 নম্বর গুরুত্ব, নাম্বার 1 ইম্পর্টেন্স, তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন চক্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রের ভারসাম্য বজায় থাকে। তাহলে নাইট্রোজেন চক্রের ভারসাম্য বজায় থাকে, আমরা প্রথম পয়েন্টে বলতে পারি ভারসাম্য বজায় থাকে। 2 নম্বর কি বলবো, নাইট্রোজেনের সমতা ঠিক রাখার জন্য নাইট্রোজেন সাইকেল, ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের সমতা ঠিক থাকে নাইট্রোজেন চক্রের মাধ্যমে। আমরা এই দুটাই বলবো নাইট্রোজেন চক্রের গুরুত্ব। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট বার এসেছে এই কোশ্চেনটি, সেটা হচ্ছে নাইট্রোজেন চক্রের গুরুত্ব, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ নাইট্রোজেন সাইকেল আর হোয়াট ইজ দ্য ভাইটাল রোল অফ নাইট্রোজেন সাইকেল। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখে নেবে, যথেষ্ট বার এই প্রশ্নটি এসছে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়। এরপরে আমরা আলোচনা করব এই যে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ এবং নাইট্রোজেন সাইকেল, সেটা সম্পর্কে আলোচনা করব। ওকে, এই যে মানুষের ক্রিয়াকলাপ ও নাইট্রোজেন চক্র, তো এই কোশ্চেনটিও খুব গুরুত্বপূর্ণ, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট বার এসেছে, তোমরা ভালো করে দেখে নেবে। তো এই যে মানুষের ক্রিয়াকলাপ ও নাইট্রোজেন চক্র, তাহলে আমরা দেখবো যে এই যে N2O, নাইট্রাস অক্সাইড, তারপরে আমরা দেখব NO, নাইট্রিক অক্সাইড, তারপরে দেখবো আমরা NO2, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। এরা কি হয়, এর মনুষ্য সৃষ্ট, এদেরকে মানুষ তৈরি করছে, এবং বিভিন্ন ধরনের যে তোমার পেট্রোল মানে জ্বালানি, অর্থাৎ পেট্রোল বলো, ডিজেল বলো, এরা কিন্তু নাইট্রোজেনকে আরো বাড়াতে সাহায্য করছে। অর্থাৎ এছাড়াও জ্বালানি রয়েছে, এই জ্বালানি যেমন পেট্রোল, ডিজেল, এরা কি করছে, নাইট্রোজেনকে বাড়াতে সক্ষম করছে। এই যে N2O, নাইট্রাস অক্সাইড, NO, নাইট্রিক অক্সাইড, NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরা কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে। ঠিক তেমনি জ্বালানি রয়েছে পেট্রোল, ডিজেল, এদের প্রভাবেও হচ্ছে। এই যে সূর্য থেকে যে তাপ আসে পৃথিবীতে, সূর্য থেকে যে তাপ আসে, আমরা দেখব যে এই বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন ধরনের গ্যাস, যেমন
এটা কিন্তু এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস, এটাকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। এরা বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সাহায্য করে, গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমরা ইংরেজিতে বলি গ্লোবাল ওয়ার্মিং। এরা কি করে, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি, কার্বন ডাইঅক্সাইড, এরা পৃথিবী থেকে যে উত্তপ্ত হওয়ার যে তাপটা, সেটা মহাশূন্যে ফিরে যেতে দেয় না, বাধার সৃষ্টি করে, যার কারণে পৃথিবীতে তাপমাত্রা বেড়েই চলেছে। এমন সময় হয়তো দেখা যাবে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, সারা পৃথিবী জুড়ে বিশ্ব উষ্ণায়ন, যার কারণে অনেক প্রাণীর বা অনেক জীবের মৃত্যু হচ্ছে। তো আমরা দেখব তাহলে সেখানে এই যে পৃথিবীকে যে সূর্য থেকে যে তাপটা আসছে, সেই তাপটা হিট মানে পৃথিবীকে হিট করার পর, উত্তপ্ত করার পর বাকি যে তাপটা মানে অ্যালবেডো আকারে যেটা ফিরে যাওয়ার কথা, সেই তাপটাকে মহাশূন্যে ফিরে যেতে দিচ্ছে না, পৃথিবীতেই আটকায় রাখছে, যার কারণে পৃথিবী ধীরে ধীরে উত্তপ্ত হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ঘটছে এই সমস্ত গ্রিন হাউস গ্যাসের প্রভাবে। ওকে, তো আমরা এই যে চারটা যে কারণ ছিল পরিবেশ দূষণের, সেই চারটা কারণ একে একে একটা একটা প্রত্যেকটাই একটা করে ভিডিও দেব, তোমরা দেখে নেবে। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে এখন অনেক ইউটিউবারের যে চ্যানেল, সেই চ্যানেলগুলো ইউটিউব রিমুভ করে দিচ্ছে। তো তোমাদের কাছে একটাই কথা রাখবে যে তোমরা যত বেশি পারো ভিডিও শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, যাতে পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহ পেয়ে তারপরে ভিডিও দিই। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।